তুমি আমার কথা বিশ্বাস করো, এ বাক্য মিথ্যা হবে না। এই যে সেই বস্ত্র যা কৃষ্ণ উপহার দিয়েছিল আমাকে, সে গৌরব সভায় চরম লাঞ্ছনার সময় কৃষ্ণ ধরেছিল আমার বস্ত্রখণ্ড। এই সেই লজ্জাহরণ বস্ত্র। না, এটি আমি কখনো আমার কাজ ছাড়া করব না। বরাবর থাকবে, আমৃত্যু থাকবে আমার সঙ্গে। একজন সম্ভ্রান্ত, দীপ্ত, অভিজাত, উজ্জ্বল ব্যক্তিত্ব বিজয়লক্ষ্মী বর্মন। আবৃত্তি শিল্পের পাশাপাশি নাট্য অভিনয়ে দক্ষতার ছাপ রেখেছেন। তার স্বাতন্ত্র্য শ্রোতা ও দর্শকদের সমীহ আদায় করেছে। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছে তো, মুখের পাশে আলো। ও মেয়ে তুমি ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা। তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। বাবার সূত্র ধরেই কিন্তু আমার একটু কবিতা পড়ার চর্চা করার। বাবা খুব ভালো আবৃত্তি করতেন, রবীন্দ্রনাথের অবশ্য, আর খুব পড়ে শোনাতে বলতেন। ফলে আমার একদম খুব অল্প বয়স থেকেই এই পড়ার অভ্যাসটা ছিল। হয়তো বাবা কিছু লিখেছেন নিজে, তুমি পড়ো, পড়ে শোনাও, বা এইটা পড়তে ইচ্ছে করছে, শুনতে ইচ্ছে করছে, তুমি পড়ো, কবিতা পড়ো, এরকম করে করে। আর তখন একটা বাবার কাছে খুব ভালো শিক্ষা পেয়েছিলাম, সেটা বরাবর মনে রাখার চেষ্টা করেছি। যে শোনো, কবিতা যখন শুরু করবে বলতে, তখন কিন্তু প্রথমেই গলাটা খুব নিচে বা খুব উঁচুতে রাখবে না। প্রথমে একটা সামনের জায়গায় রাখবে, সেখান থেকে দরকার মতো গলা তোলা বা নামানো সেটা এটা করবে। জন্ম 1951 সালে রংপুরের তাজহাটে। তখন সেটা পূর্ব পাকিস্তান, সদ্যই দেশভাগ হয়েছে সে সময়। এক জমিদার পরিবারে জন্ম বিজয়লক্ষ্মীর। বাবা ভৈরব লাল রায় এবং মা গীতারানী রায়ের প্রথম সন্তান। তারপরে আরো 3 ভাইয়ের জন্ম, কারো ওপারে, কারো বা এদেশে। ছেলেবেলার ফুলঝুরি, তোমার নাম আমার এখনো মনে আছে। বলো তো, আমার মন ভালো কি না? মোরগ ঝুঁটি ডাক বাক্সে সাদা পাতা ফেলবা মাত্র কি দুঃখ সব চিঠি, নিচে লেখা প্রণাম জানবেন, ভালোবাসা নেবেন। আরে বাপু, আমি তো ওটুকুর জন্যই ব্যাকুল। সেই জবে থেকে চটা ওঠা মার্বেলগুলি জমাই, জবে থেকে চুরি লম্ফর যোগাযোগে বানাই শিখলি, অষ্টপ্রহর বুকে ছিপি এঁটে গুমরে মাটিতে পা পড়ে না, তবে থেকে ভালোবাসা তোমার জন্য মুখ পেতে আছি। গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে যখন ছুটি চলছে, তখন আমার স্বামী একদিন বললেন যে তুমি কি করতে পারো বলো তো? গান জানো? তাহলে কি জানো? তাহলে অনেক ভেবেচিন্তে উত্তর দিলেও একটু কবিতা পড়তে পারি। ঠিক আছে, দেখা যাক বলে সেই লুনার ক্লাবের কম্পিটিশনে, সেখানে সবিতা ব্রত দত্ত একজন বিচারক ছিলেন, আরও ছিলেন। সেই কম্পিটিশনটা প্রথম কম্পিটিশন আমার জীবনে। আমি তো আতঙ্কে প্রায় হয়েছিলাম, কিন্তু ফার্স্ট হলাম। এবং তখন কিন্তু সত্যি সত্যি মেডেল টেডেল সত্যি সোনার উপর দেওয়া হতো আর কি। তখন একের পর এক আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রথম বা দ্বিতীয় পুরস্কার বাঁধা থাকতো। একবার খুব মজা হয়েছিল, সেটা হচ্ছে আমার পড়াশোনার জীবনের শেষ বছর।
তো ইন্টার কলেজ একটা কম্পিটিশন হয়, তো সেটা তো কেবল ছাত্রছাত্রীদের জন্যই। তো আমার শেষ বছর সেটা পড়াশোনার মানে এমএ পরীক্ষা দিয়েছি, তো 10টা ইভেন্ট ছিল, 10টা ইভেন্টেই নাম দিয়েছিল আর 9টা পুরস্কার পেয়েছিল। আর তার মধ্যে বেশিরভাগটাই ফার্স্ট প্রাইজ, কিছু সেকেন্ড প্রাইজ, একটা বোধহয় থার্ড প্রাইজ। এই সময় খুব উৎসাহ ছিল এবং 4-5 বছর প্রচুর করেছি। তারপরে বিচারকরা বিরক্ত হতে শুরু করলো যে তোমরা যদি এইভাবে জায়গা জুড়ে থাকো তাহলে তোমাদের পরের লোকেরা আসবে কখন? তোমরা এক কাজ করো, এবার তোমরা নিজেদের জায়গা তৈরি করবার বা আবিষ্কার করবার চেষ্টা করো। বিশেষ করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তখন বহু প্রতিযোগিতায় আসতেন বিচারক হয়ে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রীতিমতো রেগে গিয়েছিলেন, বলছে তোমাকে যদি আর আমি কোনো কম্পিটিশনে দেখি আমি ধরে মাল লাগাবো। যাও শিগগির তোমরা যাও, অন্য লোকেদের জায়গা করে দাও, এখন নিজেদের জায়গা তোমাদের নিজেদের খুঁজে পেতে হবে। আমি কি চাই জানি, কম্পিটিশনে যাওয়া, একটা কবিতা তৈরি করে বলা আর ফার্স্ট সেকেন্ড হওয়াটা খুব সহজ কাজ, আর সত্যি সত্যি মঞ্চে নিজের জায়গা খুঁজে পাওয়া সম্পূর্ণ অন্য ব্যাপার। ওটা কখনোই ওভাবে হওয়া সম্ভব নয়। 1976-এ রবীন্দ্র সদনে অডিশনের মাধ্যমে আবৃত্তির পূর্ণাঙ্গ অনুষ্ঠানের সুযোগ পেলেন। হাউসফুল ছিল সেই অনুষ্ঠান। এরপর থেকে শ্রোতারা চিনতে শুরু করেন বিজয়লক্ষ্মীকে। অবশ্য তার আগেও ওই 70-এর দশকেই আরো কবিতা উৎসব বা আবৃত্তির অনুষ্ঠানে কবিতা বলেছেন বিজয়লক্ষ্মী। আমি দিদিকে মানে বিজয়লক্ষ্মী দিকে প্রথম দেখি তখন হয়তো আমি C7-এ পড়ি। চিন্ময় স্মৃতি পাঠাগার আবৃত্তি প্রতিযোগিতা, তখন খুব বড় আবৃত্তি প্রতিযোগিতা ওটা। আমি যতদূর মনে করতে পারছি শুধু আবৃত্তি, বাংলা আবৃত্তি না, উনি ইংলিশ এলোকিউশন বা ইংলিশ রিসাইটেশনের একটা পর্ব থাকতো এবং খুব সম্ভবত সংস্কৃত আবৃত্তিরও একটা ভাগ থাকতো। দিদি কিন্তু সব বিভাগেই অংশ নিতেন এবং পুরস্কৃত হতেন। তো আর একটা যে কারণটার কথা বলছিলাম, দিদি অসাধারণ সুন্দরী মানুষ, আর ওই সময় তো অত অল্প বয়স। আর বিজয়লক্ষ্মী দিয়ে একটা শাড়ি পরতেন, এটা আমার মনে আছে। তখন শীতকাল, শীতের দুপুর, বিকেল হয়ে সন্ধ্যে গড়াতো, আর সেই শাড়ি দিদির গায়ের রং মিলেমিশে এমন একটা জ্যোতি বেরোতো, মানে দিদির দিক থেকে চোখ সরানো যেত না। আমার যখন জন্ম হয় রংপুরে, কয়েকটা বছর কেটেছে একটা মস্ত বড় প্রাসাদে, মানে ওটার নাম ছিল তাজহাট প্যালেস। তো আমি ওইরকম একটা বাড়িতে জন্মেছি। ওই বাড়ির আর্থিক অবস্থা তখন যে ক্রমশ খারাপ হতে শুরু করেছে সেটা তো আমি অত ছোট, আমার কাছে একটু ধরাই পড়েনি। আমি মস্ত বড় বাড়িটা দেখেছি, তার মস্ত বড় চাতালটা দেখেছি, বিশাল একটা টানা লম্বা বারান্দা দেখেছি, প্রায় সেই রহস্যপুরীর মতন তার হলঘর গুলো দেখেছি, বা নিচে মালখানা দেখেছি। তো তখন আমাদের বেশ একটা সাজানো সংসার ছিল। এই বাবার কোলে বসে সন্ধ্যেবেলা একটু পড়াশোনার চেষ্টা করা, সেটা খুব মজার ছিল। এবং আমার প্রাথমিকভাবে বাংলা ইংরেজি শেখা একেবারে ওখান থেকে। সে সময় আমার ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা খুবই ভালো কাটছিল। ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। চারদিকে ষড়যন্ত্র, চারদিকে লোভীর প্রলাপ, যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে। তখন দ্রুত বদলাচ্ছে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, ফলে পরিবারটি বাধ্য হলো সীমান্ত পেরিয়ে এপারে চলে আসতে। আমার একটা স্মৃতি খুব মনে আছে, যখন রংপুর থেকে চলে আসছি তখন মাঝখানে আমাদের একটা স্টেশন ছিল, ওই যেখানে আর কি সীমান্ত বদল হতো। স্টেশনের নাম হচ্ছে বিরল বা বিরল। তো সেইখানটাতে অনেকক্ষণ গাড়িটা থামতো এবং তারপরে বদল করতে হতো, প্রায় বোধহয় 5-6 ঘন্টার ব্যাপার।
আমার এটা মনে আছে যে আমি ওই স্টেশনটায় বসে প্রচণ্ড কেঁদেছিলাম। আর মনের ব্যাপার হচ্ছে যে এখন মনে করলে মনে পড়ে যে সম্পত্তি টম্পত্তি ছেড়ে আসার ব্যাপারটা তো আর আমার বোধগম্য ছিল না। এই যে পুরনো লোকেদের ছেড়ে আসতে হলো, যারা আমাদের সঙ্গে এতদিন কাজ করতো, আমাদের আশেপাশে থাকতো, তাদেরকে যে ছেড়ে আসতে হলো সেটা ভীষণ বেশি কষ্ট দিয়েছিল। আর ওদের জন্যই আমি বেশি কাঁদছিলাম যে মায়ার মাকে আর দেখতে পাবো না, ওই মানুষের সঙ্গে আর খেলা করতে পারবো না, এইরকম সব স্মৃতির শোক বেশি কষ্ট দিচ্ছিল। বললো তাই, বললো এতদিন তাই দেখা হলো, তখন বর্ষণ শেষে ছুঁয়েছিল রৌদ্র এসে উন্মেলিত গুলমরের থলু, বনের মন্দির মাঝে তরুণ তম্বুরা বাজে, অনন্তের উঠে স্তবগান, চক্ষে জল বহে যায়, নম্র হলো বন্দনায় আমার বিস্মিত মনোপ্রাণ। আমরা যারা একসঙ্গে কম্পিটিশন করতাম তারা মিলে একটা সংগঠন তৈরি করা হলো, সেটা নাম দেওয়া হয়েছিল আবৃত্তি পরিষদ। সেইখানেই প্রথম নতুন ছেলে মেয়ে আসবে, তাদের আমরা তৈরি করব। তৈরি করাটা তখন এমনি শেখানোর থেকে বেশি হয়েছিল যে আমরা অনুষ্ঠানের জন্য তৈরি করবো, নানান রকম কম্পোজিশন তৈরি করা, কোরাস তৈরি করা। এবং আমার মনে আছে এখনো আবৃত্তি পরিষদের প্রথম অনুষ্ঠানটা হয়েছিল রঙ্গনায়, এবং সেটা খুব ভালো হয়েছিল, কিন্তু খুব সকলের সর্বশক্তি দিয়ে এটার জন্য চেষ্টা করেছিল। আমাদের প্রথম যে আবৃত্তি সংস্থার সঙ্গে আমরা যুক্ত হই আবৃত্তি পরিষদ, সেই আবৃত্তি পরিষদের তিনি একজন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তা এদের সকলের মধ্যে থাকতে থাকতে কোথায় যেন একটু বিশেষভাবে আমার মনে স্থান করে নিয়েছিলেন কয়েকজন, তার মধ্যে বিজয়লক্ষ্মী দে। এবং সেই স্থানের জায়গাটা কোনো রকম বিচ্যুতিত হয়নি। যত দিন গেছে, বছর গেছে, সমীহ করা, শ্রদ্ধা করা, সম্মান করা এবং শেখার ব্যাপারটা আরো বেশি আমার মনের মধ্যে জেগে উঠেছে। এইরকম একজন ঋজু মানুষ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় একটি উদাহরণ, তিনি একটু উপমা হয়ে থাকতে পারেন। তার কারণ সংস্কৃতির যোগ, সাহিত্যের সময়টা, এই সময়টা খুব সুস্থ নয়, কিন্তু তিনি সেই একা মহিরুহের মতো এগিয়ে চলেছেন, যেটাকে আমরা ইংরেজিতে কম্প্রোমাইজ বলি, আপোষ করা। আপোষের জায়গায় এই নামটি কখনো থাকে না। আবৃত্তি পরিষদের পর আবৃত্তি সংসদ, কিন্তু জীবন ওইটুকুতে সীমাবদ্ধ থাকতে চাইছিল না। মনে হচ্ছিল আর কিছু চাই। মনের মধ্যে কোথাও একটা অতৃপ্তি কাজ করছিল। সপ্তাহে একদিন ছেলে মেয়েদের নিয়ে বসা, মাঝে মধ্যে একটা দুটো টুকটাক অনুষ্ঠান করা, কি যেন হচ্ছে না, মানে আরো কিছু চাই। কিন্তু কি চাই সেটার সম্পর্কে আমি নিজেও খুব স্পষ্ট ছিলাম না। তো তখন তো আমি অফিসে চাকরি করি, আমার পাশেই বসতেন সুব্রত পাল, পরবর্তী জীবনে যিনি থিয়েটারের ক্ষেত্রে আমাকে এনেছেন। তো আমি ওনাকে খুবই বলতাম যে আমার মনের মধ্যে একটা ভীষণ অতৃপ্তি কাজ করে, কিন্তু আমি কি করবো আমি বুঝতে পারি না, কি করা যায় বলুন তো। এর বহুদিনই কথায় কথায় বলেছি। তো একদিন উনি আমাকে হঠাৎ বললেন যে চলুন আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। আমি কোথায়? ওই চলুনই না। তো উনি আমাকে নিয়ে গেলেন শাওনি মিত্রের বাড়িতে। তখন শাওনি মিত্রের বাড়িতে রিহার্সাল হচ্ছে নাথবতী অনাথবতের। নাথবতী অনাথবতের 300 শো আমি সঙ্গে ছিলাম। আমি ছেড়ে দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাই বা পেলাম বিলাপ, নাই বা পেলাম রাজার খিলাপ, যদি পরজন্মে পাইলে ঘটে ব্রজের না খাই পালক, তবে নিয়ে নেব নিজের ঘরে
যারা নাটকে অভিনয় বা আবৃত্তির পাশাপাশি চলছিল শেখানো। জাস্ট আমি ক্লাসে বসতাম, একজন এসেছিল প্রথম, তারপরে আস্তে আস্তে 2, 3, 4 করে বাড়লো। অনেকদিন তার কোনো নাম ছিল না। যখন সেটা বেশি একটু বড় হয়েছে, ছেলেমেয়েরা ভালো করছে, তখন ঠিক হলো যে একটা নাম দেওয়ার দরকার। তা তখন সুব্রত পাল উনি বলেছিলেন যে আমরা তো সবাই শিখছি বা ওরা সবাই শিখছে, তাই নামটা হোক শিক্ষক, যারা শিখতে ইচ্ছুক, শিখতে আগ্রহী। কবিতা তো সকলের কাছে শুনবে, কিন্তু আমি তো একটা উচ্চারণ জিজ্ঞেস করবো সকলকে। ধরো আমাদের সকলেরই যে উচ্চারণটা মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, রফালা আর রি পাশাপাশি থাকলে পারে একটা গুলিয়ে যায়। যেমন অধিকাংশ মানুষই কিন্তু প্রকৃতি বলতে গিয়ে প্রকৃতি বলেন। হ্যাঁ, পৃথিবী, প্রকৃতি, প্রবৃত্তি, এগুলো আমরা কিভাবে উচ্চারণ করব সেটা একটু কিন্তু আমি ক্লাসে পরে ধরবো, কেমন? তারপরে অনেক পরে 2006-এ যখন আমরা রেজিস্ট্রেশন করলাম এইটা সংস্থাটা, তখন ওই আগে একটা স্থান নাম দিতে হয়, নাহলে রেজিস্ট্রেশনের অসুবিধা হয়, তাই ভবানীপুর শিক্ষক হলো। এখন কিছু কবিতা আছে যেগুলো একটা কাহিনী আছে, যেটা কাহিনী নয়, যেখানে অন্য কোনো রকম একটা গভীর দর্শনের কথা আছে। যেমন একটা কবিতার কথা তোমাদের হয়তো মনে পড়বে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বৃষ্টির পর। কিছুটা আলো কালো মেঘে রেলিংয়ে ছিল ঝুঁকে, কিছুটা ছিল আড়ালে, হ্যাঁ কিছুটা সম্মুখে। ছবিটি তবু পূর্ণ নয়, খানিক ছিল বাকি। পৃথিবী থেকে আকাশ তাই উড়াল দেয় পাখি। মহাজাতি সদনে একটি আবৃত্তির অনুষ্ঠান শুনতে গেছি। সেখানে অনেক বিখ্যাত মানুষের সঙ্গে বিজয়লক্ষ্মীদিও ছিলেন, অনেক বিখ্যাত শিল্পীর সঙ্গে। বিজয়লক্ষ্মীদির আবৃত্তি সেদিন শুনে প্রথম দিনের আমার যে ভেতরের অনুভূতি, সেটা আমার মনে হয়েছিল যে বিজয়লক্ষ্মীদির আবৃত্তি আমাকে কেন সেরকম টানলো না। কারণ আমার বয়স তখন 19, আমার ভেতরে একটা সবে আবৃত্তিকে, কবিতাকে ভালোবাসতে শুরু করেছি। তখন আমার মনে হয়েছিল যে বিজয়লক্ষ্মীদি কি একটু অনাটকীয়, বিজয়লক্ষ্মীদি একটু ফ্ল্যাট বলছেন, এইটা আমি বাড়ি এসে আমার মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। মনে রাখতে হবে আমার বয়স তখন কিন্তু 19, আমি সবেই শিল্প মাধ্যমে প্রবেশ করতে শুরু করেছি। এরপরে যত দিন গেছে, ঠিক আমি আজকের কথা পর্যন্ত বলতে পারি, আজকের দিনের এই মুহূর্তের বিশ্বাস পর্যন্ত বলতে পারি যে প্রতিদিন বিজয়লক্ষ্মীদি আমাকে বিস্মিত করেছেন। সাংঘাতিক সমস্ত অভিনয় দেখেছি, সেখানে বিজয়লক্ষ্মীদির মধ্যে যে প্রার্থিত নাটকীয়তা প্রয়োজন সেটা আমাকে পরিতৃপ্ত করেছে। কিন্তু যত দিন গেছে এই শিল্প নিয়ে, ততদিন মনে হয়েছে কবিতার ভেতরের যে অন্তর্ঘাত, কবিতার ভেতরের যে বিমূর্ত ছবি, সেই ছবি ওই রকম নাটকীয়তায় আসে না। তার জন্য যে উচ্চারণ, যে কণ্ঠস্বরের প্রয়োগ, আমি একজন শিক্ষার্থী সবসময় বিজয়লক্ষ্মীদির কাছে। কবিতা তো বলি, সবসময় বলতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু ছড়ার প্রতি আমার একটা দারুণ আকর্ষণ বরাবরই ছিল। তারপর অনেকদিন ধরে ছোটদের নিয়ে অনেক কাজ করি, তো আর ছোটদের সঙ্গে কাজ করি, সেটাই বড় কথা। ওদের সঙ্গে থাকতে থাকতে ছড়া আমার আরো বেশি ভালো লাগে। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই, জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ভর করে রয় আলো। মাখন বাবুর 2টি ছেলে, দুষ্ট তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা করতেছে কেউ 5 করে ঘোষ লক্ষ্মী ছেলে, রক্ত পাড়ার ববাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। আমি অনেকেই নানা রকম অনুষ্ঠান করি, অনুষ্ঠানের জন্য নানা রকম এক্সপেরিমেন্ট করি, কিন্তু সত্যি করে শেখার ব্যাপারটাতে আমরা কতটা জোর দিই, সেই জন্যেই মনে হয়েছে যে ছোটদের কোনো একটু নিয়ে শেখানো, প্রথম থেকে তাদের যাতে কবিতার প্রতি এটা ভালোবাসাটা তৈরি হয়। 2006 থেকে আমি নেহরু চিলড্রেন্স মিশনে শেখাচ্ছি। পক্ষীরাজ কাকে বলে জানিস? হ্যাঁ, পক্ষীরাজ জানিস না? দেখতে পারো না, ছেলেটা যেমন এখন আমি ছোটদেরকে
ক্লাস করলে পরে যেটা করি যে দেখ বাবা তোরা তো কবিতা একটা আমি দিলাম তুই মুখস্থ করে এসে বললি 2-3 সপ্তাহ বললি একটা জায়গায় দাঁড়ালো, সেটা তো একরকম, কিন্তু তুমি কতটা ভালো পাঠ করতে পারছো সেই জন্য রিডিংটা কিন্তু তোমার একটা শেখার একটা প্রধান অঙ্গ। আর তার সঙ্গে সঙ্গে ছোটদের সঙ্গে ওটা ওরা খুব মজাও পায়, একটা মেমোরি গেম খেলি, আমি কয়েক লাইন করে বলি ওদের রিপিট করতে হয়, কিংবা ওদেরকে বলি যে আমি একটা গল্পের সূত্র ধরিয়ে দিচ্ছি, প্রত্যেকের জন্য কিন্তু সূত্রটা এক, প্রত্যেকে বিভিন্ন দিকে গল্পটা নিয়ে যাবে। কত সময় আমি গিয়ে বলেছি যে ভাবছি বোধ হয় বিজয়লক্ষ্মী ক্লাসে নেই, আমার গিয়ে দেখছি যে বিজয়লক্ষ্মী কোলে বসে কেউ পিঠে বসে কেউ এরকমভাবে তারা আবৃত্তি শিখছে। আমি প্রথমত ভাবতাম যে এইভাবে কি কিছু শেখা হবে, এই কী হচ্ছে, কিন্তু তারপর যখন মঞ্চ পরিবেশন হলো দেখলাম যে যে বাচ্চাগুলো ছোট ছিল তারা কি সুন্দরভাবে মানে উচ্চারণ করছে, প্রতিটি শব্দের অর্থ তারা বেশ ভালোভাবে জানে, শুধু আবৃত্তি শেখাননি, মানে শুধু মঞ্চ কাঁপানোর জন্য নয়, মানে যে এবং শুধু আমাদের যেটা ভীষণ মন ছুঁয়ে যেত ওনার কবিতা নির্বাচন। আজকাল ভীষণভাবে দেখি যে অনেক সময় অভিভাবকরা কিংবা অনেক প্রতিযোগিতাতে যে এমন কবিতা বাচ্চাদের বলানো হচ্ছে যেটা সঙ্গে বাচ্চাদের মনের বয়সের কোনো মিল নেই। একদিন খুব চেঁচামেচি হচ্ছে, আমি বিজয়লক্ষ্মীকে ডাকলাম যে বিজয়লক্ষ্মীকে এরকমভাবে তো মানে অন্যান্য ডিপার্টমেন্টেও মনে হচ্ছে একটু আপনি যদি শাসন করেন অথবা ওরা একটু বুঝুক। বুঝলেই কিছুক্ষণ পরে আমি দেখছি ক্লাসে গিয়ে বলছেন, শোন আমি এখন যে রাগ করে কথাগুলো বলবো সেটা কিন্তু আমার সত্যিকারের রাগ, তোরা ভাবিস না যে আমি আগে। তখন আমি গিয়ে ক্লাসে বললাম, ডেকে আনলাম, তা আপনাকে রাগ করতে হবে না, যা রাগ করার আমরাই করব। রংপুরের তাজহাট থেকে রায়গঞ্জে ভাড়া বাড়ি, বিশ্রী দমচাপা। বিজয়লক্ষ্মীর বাবার পছন্দ ছিল খোলামেলা, তাই প্রথমে কলকাতায় আসতে চাননি। এই রায়গঞ্জেই বিজয়লক্ষ্মীর প্রথম স্কুলের গণ্ডিতে পা রাখা, ক্লাস 5-এ। বাবা ছিলেন সবচেয়ে কাছের মানুষ। ক্লাস 7 তখন বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। তার চিকিৎসার জন্য এবং ছোট ছোট 4টি ছেলে মেয়েকে নিয়ে যাতে অসুবিধায় পড়তে না হয়, তাই বিজয়লক্ষ্মীর মা কলকাতায় ভবানীপুরে আত্মীয় স্বজনের কাছাকাছি এসে থাকার সিদ্ধান্ত নিলেন। সেটা 1961। তার পরের বছর বিজয়লক্ষ্মী ভর্তি হলেন ইউনাইটেড মিশনারি স্কুলে। ক্লাস 10-এর অ্যানুয়াল পরীক্ষা শেষ হলো যেদিন, তখন আর কি বাবা খুব অসুস্থ, খুবই অসুস্থ। শেষ হলো যেদিন আমি এসে একটু বাবার কাছে বসলাম, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যেবেলা দেখতে দেখতে একটু শ্বাসকষ্ট শুরু হলো, সেটা চললো সারা রাত। তারপরে ভোরের দিকে কনভালশন হয়ে বাবা মারা গেলেন। তখনও খুব শক্ত করে আমার হাতটা চেপে ধরা। তো বাবা মারা যাওয়ার পর আমার একটা এমন হয়েছিল, মনে হচ্ছিল যে আমার গোটা পৃথিবীটাই শূন্য হয়ে গেল। ভাইরা অনেক ছোট, ওরা তো আর এটার মধ্যে এতটা কিছু বুঝতে পারেনি হয়তো। তো সেই সময় তো আমাদের খুবই টালমাটাল অবস্থা। আমার মা সেই সময়টা লড়াই করেছেন, মানে আমার ভাই স্ত্রী বলে যে উনি যেটা লড়েছিলেন, ইট ওয়াজ নট আ ফাইট, ইট ওয়াজ ওয়ার। মানে একেবারে তখন অনেকেই এমন পরামর্শ দিয়েছিলেন যে 4টি ছেলে মেয়ে আমাদের কাছে ভাগাভাগি করে দাও, আমরা কেউ না কেউ মানুষ করবো। তখন মা বলেছিলেন, না, তোমরা যা পারো, যতটা পারো, যতটা সম্ভব হয় আমাকে সাহায্য করো, কিন্তু আমি ছেলে মেয়েদের ছাড়বো না, ওরা আমার কাছে থাকবে। আমি যেমন করে হোক, খেয়ে না খেয়ে যেমন করে হোক আমি চালাবো, কিন্তু ওদেরকে ছাড়বো না। তো সেটাও একটা খুব ওই মার কাছে থাকার, মার ছত্রছায়ায় থাকার। এবং তখন আমি জানি না সত্যি কি করে মা সামলেছেন, কি করে আগলেছেন। আমাদের 3 ভাইকে দিদি আঁকড়ে ধরেছিলেন এমনভাবে যে, যেটা বলেছিলাম যে প্রায় মায়ের যে অভাবটা, কিছুটা মা ছিলেন সেখানে, কিন্তু মায়ের ব্যস্ততা বাবাকে নিয়ে সেই অভাবটা কিন্তু দিদি পূরণ করে দিয়েছে। এবং আমার বেশ মনে পড়ে যে স্কুল থেকে ফিরেছি,
দিদি আমাদেরকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। দিদির একটা অন্য প্রকৃতি ছিল, যেটা হয়তো আজকে সবাই জানবেন না। সেটা হচ্ছে দিদি খুব হইচই করতে ভালোবাসতেন, এবং আমাদের 3 ভাইকে নিয়ে সবসময় একটা না একটা কিছু হইচই হতো। একটা ছোট্ট বাড়ির মধ্যে সে একটা অদ্ভুত স্বপ্নময় সময় ছিল সেটা। উচ্চ মাধ্যমিক পাশ করে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে ভর্তি হন লেডি ব্রেবন কলেজে। আমাদের দুজনের পরিচয় 6-এর দশকের একেবারে শেষ পর্বে। আমরা দুজনেই লেডি ব্রেবন কলেজে এসে ভর্তি হলাম। বিজয়লক্ষ্মীকে বন্ধুত্ব তৈরি হবার আগে আমরা খুব এপাশ থেকে ওপাশ থেকে খুব দেখতাম। এত সম্ভ্রান্ত এবং আভিজাত্য, ওই বয়সটা একটু যেন সবার থেকে একটু তফাতে রাখতো বিজয়লক্ষ্মীকে। বিজয়লক্ষ্মী সরে থাকতো তা নয়, লোকে একটু অ্যাপ্রোচ করতে যেন ভয় করতো বা একটু সম্ভ্রম ছিল। এটা প্রথম থেকে ওর মধ্যে আছে। পড়া চলছে তখন। বাড়ি থেকে বিয়ের ব্যবস্থা হলো। বিয়ের পর কিন্তু পড়াশোনা বন্ধ হয়নি। শ্বশুরবাড়ি কিছুটা প্রাচীনপন্থী হলেও বিজয়লক্ষ্মীর সংস্কৃতি চর্চায় কখনো বাধা আসেনি। পাশে দাঁড়িয়েছিলেন স্বামী, তার হাত ধরে আবৃত্তির জগতে আসা। ওদের বাড়ি না বিশাল বাড়ি। আমরা বলতাম, মানে বন্ধুরা আড়ালে বলতাম আর কি, যে 51 না, ওটা 56 সংসার। সে কোথায় কত লোক, কে যে কার কি, সে চিনতেই তো বোধহয় 1-2 মাস কেটে গেছে। চিনতেই পারছে না অত লোককে। তো যাই হোক, সেসব করতে করতেই তো একসময় যখন সেটেলমেন্টটা হয়ে গেল, তখন দেখলাম কিন্তু যে ওরা বেশ ভালো এবং আমাকে খুব স্নেহ করেন। বিশেষ করে আমার শ্বশুরমশাই খুবই, শাশুড়িও, আর স্বামীও বরাবর ওটা দেখেছেন যে আমি যেন পড়াশোনা করি, সব রকমভাবে সব কাজ করতে উৎসাহ পাই। পোস্ট গ্রাজুয়েশনের পর রিসার্চ করবেন বলে স্থির করেন, কিন্তু খানিকটা এগোলেও সে কাজ আর হয়নি। বিশ্বাস ছিল অর্থনৈতিক স্বাধীনতা জরুরি। প্রথমে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে প্রকাশিতব্য গ্রন্থের ট্রান্সলিটারেশনের কাজ করছিলেন মহানন্দে। তারপর ঠিকঠাক চাকরি। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগে শুরু হলো কাজ করা। তারপরে পরে আমি চাকরি করতে করতেও আরো 2-1বার চাকরির পরীক্ষা দিয়েছি। একবার দিয়েছিলাম IAS, সেটার প্রথম ধাক্কায় আমি নেমে গেলাম সেন্ট্রাল সার্ভিসে। তারপরে ইন্টারভিউটা বেশ খারাপ হয়েছিল, তখন ওরা অফার করলো দিল্লি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তাহলে না, দিল্লি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে সারা জীবন দিল্লিতে পরীক্ষা লিখে যাবো না। তারপরে WBCS দিলাম, সেটাও এক্সিকিউটিভ সার্ভিসে হয়ে গেল। সেটা তখন আমার স্বামী বললেন, আচ্ছা আমার বদলির চাকরি, তুমিও যদি বদলির চাকরি নাও তাহলে কি আমাদের স্টেশনে দেখা হবে? আর এই আমাদের আবৃত্তি এবং নাটকের এতে আমার সহকর্মী, আমার অগ্রজ সহকর্মী, তিনি প্রায় আমার মেন্টর ছিলেন, সুব্রত পাল। সুব্রতদাও বোঝালেন যে ওইটা কোনো কাজের কথা না। WBCS অফিসার হয়ে প্রথমত হবেন BDO, পঞ্চায়েত প্রধানের সেবা করতে হবে, ও দরকার নেই, এখানে থাকুন, এখানে কাজ করুন। আমিও তো চাইনি যে এখানে যে আবৃত্তির চর্চা করছি, বা তখনও নাটকের কাজ শুরু হয়নি, কিন্তু আবৃত্তির চর্চা যে করছি সেগুলো ছেড়ে চলে যাব, সেটা আমারও খুব পছন্দ হয়নি। মনে হয়েছিল এটাই ভালো, এই একটা চাকরিও করা হলো, কিছু মাসে টাকা উপার্জন করা যাবে, আর তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো চালিয়ে যাওয়া যাবে। আমার দিদির একটা অদ্ভুত চারিত্রিক দৃঢ়তা রয়েছে। সেই চারিত্রিক দৃঢ়তা এসেছে আমার মায়ের কাছ থেকে। লোভ সম্বরণ করা আমার দিদির চরিত্রের একটি বৈশিষ্ট্য। সেই লোভ শুধু অর্থের লোভ নয়, সেই লোভ যশোলোভ থেকে নিজেকে সরিয়ে রাখা, সেটা একটা বিরাট ব্যাপার। WBCS অথবা IAS সার্ভিসে একটা তো আকর্ষণ আছেই,
সেই আকর্ষণকে এড়িয়ে গিয়ে একটি কলার ক্ষেত্রের প্রশিক্ষণ এবং তার চর্চার জন্য এগিয়ে যাওয়া খুব কম লোকে এই সিদ্ধান্ত নিতে পারেন। আমার মনে হয় যে দিদি সেই সিদ্ধান্ত নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন এবং এই ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন। 1985 শম্ভু মিত্রের সঙ্গে অভিনয় করার সুযোগ এলো দশচক্র নাটকের কয়েকটি পুনরাভিনয়। তো স্বামী যখন বললেন যে আপনাকে করতে হবে ওই ডক্টর কুটেন্দ্রবাবুর স্ত্রী হৈমর চরিত্রটা, আমি বললাম, না না, আমি আপনাদের সব কাজ করে দেবো, প্রত্যেকদিন চা করে দেবো, ঘর পরিষ্কার করে দেবো, চায়ের কাপ ধুয়ে দেবো, সব হিসেব রাখবো, সমস্ত করে দেবো, ওইটা পারবো না। আমি বলি ওগুলো কিচ্ছু আপনাকে করতে হবে না, যেটা করতে বলা হচ্ছে সেটা করুন। তো সেইভাবে সমুদ্রের সঙ্গে মঞ্চে নামার একটা অভিজ্ঞতা হলো এবং তখন অনেকেই বেশ ভালো বলেছিলেন যে তুমি ভালো কাজ করেছো। সুব্রতদা তো বললেন যে এটা একটা এই কারণে খুব স্মরণীয় হয়ে রইল যে একজন নতুন অভিনেত্রীর জন্ম হলো। তাহলে স্বয়ংবর সভায় আমাকে যেতেই হবে, নইলে পিতার প্রাণ রক্ষা হবে না। কাঞ্চিরাজ তো এইরকম বলেছেন। এই কি রাজার উচিত কথা? তিনি কি নিজের মুখে বলেছেন? না, তার দূত সুবর্ণ এসে জানিয়ে গেছে। ঠিক আমাকে সেই সঙ্গে কতগুলি শুকনো ফুল দিয়ে আমাকে বললে, তোমার রানীকে বলো বসন্ত উৎসবের এই স্মৃতিচিহ্ন বাইরে যতই মলিন হয়ে আসছে, অন্তরে ততই নবীন হয়ে বিকশিত হচ্ছে। 1987 মঞ্চস্থ হল রাজা নাটক। শাওলি সুদর্শনা, বিজয়লক্ষ্মী সুরঙ্গমা। সুরঙ্গমাকে গান গাইতে হবে। আমি তো গান গাইতে পারবো না। কখন চেষ্টা করা হলো, স্বামী বললো না না ওসব হবে না, আমার সুপারভিশনে আপনাকে গান শিখতে হবে। সে হলো ওই গানগুলো রপ্ত করা অর্ঘটার কাছে, অর্ঘ সেন, সেই ক্লাসগুলো করতে হতো শাওলির বাড়িতে। সকালবেলা উঠে স্নান করে শাওলির বাড়িতে চলে যেতাম, ওখানে গানের ক্লাস হতো। বলে না না আমি আপনাকে আলাদা করতে দেবো না, আপনি ফাঁকি মারবেন। সেখান থেকে অফিস থেকে রিহার্সাল থেকে বাড়ি ফিরে দরজা জানলা সম্পূর্ণ বন্ধ করে ওই নাটকের সংলাপ এবং গানের অভ্যাস। সে খুব ভীষণ পরিশ্রম গেছে। বিজয়লক্ষ্মীর ব্যস্ত জীবনে বা সংস্কৃত চর্চায় তার শ্বশুরবাড়ির পরিবার তাকে সর্বতোভাবে সাহায্য করেছেন। আমার দুটো স্মৃতি খুব মনে পড়ে, মানে আমার শ্বশুরবাড়ির জীবনে। তখন আমার শ্বশুরমশাই মারা গেছেন। আমি চাকরি করি, সেটা তো সকলেই মেনে নিয়েছেন, মানে আমি বাড়ির অন্যদের কথা বলছি। কিন্তু তার ঠিক 7 দিনের মাথায় আমার পঞ্চম বৈদিকের একটা অভিনয়, নতুন নাটক, আমি না যাবার প্রশ্নই ওঠে না। খুব আশ্চর্যের কথা হচ্ছে যে আমার পাশের ঘরেই থাকতেন আমার এক খুব শাশুড়ি। তাকে আমি গিয়ে বললাম যে আমি কী করবো, আমাকে বেরোতেই হবে। বলি ঠিক আছে, তুই বেরিয়ে যা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো আমি দোতলা থেকে একতলায় নেমে এলাম। আমি যখন একতলায় নেমে এসেছি তখন দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। বলছি হ্যাঁ শোন, তুই তোর বাপের বাড়িতে নেমন্তন্ন করতে যাচ্ছিস তো শ্রাদ্ধে? শোন, তোর মামার বাড়ি টামার বাড়ি সবগুলো সেরে আসবি, কিন্তু তাতে দেরি হয় হোক, কিন্তু আজকে তুই ওদিকে সব কাজ সেরে আসবি। আমিও নব করে বেরিয়ে পড়লাম রবীন্দ্রসদনে। এইটা একটা। আরেকটা, ওই পিরিয়ডে শ্বশুরমশাইয়ের কাজ ইত্যাদি মিটে গেছে, আমার স্বামী তখন বাইরে বসতে, উনি এসেছিলেন, ফিরে যাবেন। সেই দিন পঞ্চম বৈদিকের একটা জরুরি মিটিং পড়েছে, সেটাও না করা যাবে না, আর সেই দিনই ওনার ফেরার টিকিট। তখন আমার শাশুড়ি বললেন যে না, এটা এত লোকের সামনে করা যাবে না, যে বাবা মারা যাবার পরে ও ফিরে যাচ্ছে, সেই দিনে তুমি থাকবে না। আমি কী করবো, আমার তো মিটিংটাতে যেতেই হবে। ঠিক আছে, তাহলে ওকেই বলছি ও টিকিটটা একদিন পরে করুক। সেই টিকিট পিছনে হলো। তো এইগুলো খুব, মানে ওরা একেবারেই শিল্প সংস্কৃতির লোক না,
প্রাচীন কালের প্রাচীন ধ্যান ধারণার লোক, কিন্তু এইভাবে আমাকে আবার কাজগুলোকে উপরে দিয়েছেন, এটা খুব মনে করার মতো। গৌরকিশোর ঘোষ তখন একবার আনন্দবাজারে লিখেছিলেন যে সুদর্শনা সুরঙ্গমায় অভিনয় দেখলাম। সুদর্শনাকে তো আগেই দেখেছি, তিনি সুদর্শনা হিসেবে নিজেকে আবার প্রমাণ করেছেন, নতুন করে বিজয়লক্ষ্মীকে দেখা হলো। তো সঙ্গীতা একদিন বললেন, আমার খুব দুঃখ হলো শুনে যে গৌরকিশোর ঘোষ এই কথা লিখলেন, এটা সুদর্শনা সুরঙ্গমায় নাটক, বাকি এতগুলো চরিত্র, এতগুলো অন্যরকম দৃশ্য, সেগুলো সব বাদ চলে গেল। তারপরে একদিন উনি আবার বসে পুরো অভিনয়টা দেখে বললেন, কি বলবো, ব্যাপারটা তো সত্যিই তাই দাঁড়িয়েছে, সত্যি বাকিরা উন্নতি করতে পারছে না, আমরা আর এই নাটকটা চালাবো না। সেটা আমার খুব কষ্ট হয়েছিল, মানে এত এত কষ্ট করে ওই অভিনয়টা আয়ত্ত করেছিলাম কিনা জানি না, অন্তত রপ্ত করেছিলাম, যে ওইটা যখন শেষ হয়ে গেল তখন খুব কষ্ট হয়েছিল। মনে হয়েছিল বারবার যে ওই একটা অভিনয় যেটা একেবারে মনের মতন, প্রাণের মতন। তখনও পঞ্চম বৈঠকের সঙ্গেই কাজ করছি, পঞ্চম বৈঠকের নাটকগুলি চলছে, তাতে আমি আছি। এই মাঝখানে আমার আরেকটা নাটকের পড়বার সুযোগ হয়েছিল, ঠিক